নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব কথাসাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বড়দিদির দ্বিতীয় পর্ব। এটা আরও কঠিন। জমিদারবাবুর প্রকাণ্ড বাড়ি, রীতিমতো সাহেবী ধরনের সাজানো আসবাবপত্র, কক্ষের পর কক্ষ, মার্বেল প্রস্তরের সোপানাবলী, ঝাড় লণ্ঠন, লাল কাপড়ে ঢাকা প্রতি কক্ষে শোভা পাইতেছে। ভিত্তি সংলগ্ন প্রকাণ্ড মুকুর, কত ছবি, কত ফটোগ্রাফ। এ সকল অপরের পক্ষে যাহাই হউক, সুরেন্দ্রের নিকট নূতন নহে, কারণ তাহার পিতার বাটিও দরিদ্রের কুটির নহে। আর যাহাই হউক, সে দরিদ্র পিতার আশ্রয়ে এত বড় হয় নাই। সুরেন্দ্র ভাবিতেছিল সেই লোকটির কথা, যাহার সহিত দেখা করিতে অনুনয় বিনয় করিতে যাইতেছে। তিনি কি প্রশ্ন করিবেন এবং সে কি উত্তর দিবে। কিন্তু এত ভাবিবার সময় নাই। কর্তা সম্মুখে বসিয়াছিলেন। সুরেন্দ্রনাথকে প্রশ্ন করিলেন, কি প্রয়োজন? আজ 3 দিন ধরিয়া সুরেন্দ্র এই কথাই ভাবিতেছিল, কিন্তু এখন সব ভুলিয়া গেল। বলিল, আমি ব্রজরাজ লাহিড়ী, পূর্ববঙ্গের জমিদার। মাথায় 2-4 গাছা চুলও পাকিয়াছে, বাতিকে নহে, ঠিক বয়সেই পাকিয়াছিল। বড়লোক, অনেককে দেখিয়াছিলেন, তাই চট করিয়া সুরেন্দ্রনাথকে অনেকটা বুঝিয়া লইলেন। কহিলেন, হাঁ বাপু, কি চাও তুমি? কোনো একটা? কি একটা? চাকরি। ব্রজরাজবাবু মৃদু হাসিয়া বলিলেন, আমি চাকরি দিতে পারি এ সংবাদ তোমাকে কে দিল? পথে একজনের সহিত দেখা হইলে আমি জিজ্ঞাসা করেছিলাম, এই আপনার কথা। ভালো, তোমার বাড়ি কোথায়? পশ্চিমে। সেখানে কে আছে? সুরেন্দ্রনাথ সব কথা বলিল। তোমার পিতা কি করেন? অবস্থা বৈগুণ্যে সুরেন্দ্র নূতন ধাঁচ শিখিয়াছিল। একটু জড়াইয়া জড়াইয়া বলিল, সামান্য চাকরি করেন। তাতে চলে না, তাই তুমি উপার্জন করিতে চাও? হ্যাঁ। এখানে কোথায় থাকো? কোনো নির্দিষ্ট স্থান নাই, যেখানে সেখানে। ব্রজবাবুর দয়া হইল। সুরেন্দ্রনাথকে কাছে বসাইয়া তিনি বলিলেন, তুমি এখনো বালক মাত্র। এই বয়সে বাড়ি ছাড়িয়া আসিতে বাধ্য হইয়াছ বলিয়া দুঃখ হইতেছে। আমি নিজে যদিও কোনো চাকরি দিতে পারি না, কিন্তু যাহাতে কিছু জোগাড় হয় তাহার উপায় করিয়া দিতে পারি। আচ্ছা বলিয়া সুরেন্দ্রনাথ চলিয়া যাইতেছে দেখিয়া ব্রজবাবু তাহাকে ফিরাইয়া বলিলেন, আর কিছু তোমার জিজ্ঞাসা করিবার নাই? না। ইহাতেই তোমার কাজ হইয়া গেল? কি উপায় করিতে পারি, কবে করিতে পারি, কিছুই জানিবার প্রয়োজন বিবেচনা করিলে না? সুরেন্দ্র অপ্রতিভ হইয়া ফিরিয়া দাঁড়াইল। ব্রজবাবু সহাস্যে বলিলেন, এখন কোথায় যাইবে? কোনো একটা দোকানে। সেইখানে আহার করিবে? প্রতিদিন তাহাই করি। তুমি লেখাপড়া কতদূর শিখিয়াছ? কিছু শিখিয়াছি। আমার ছেলেকে পড়াইতে পারিবে? সুরেন্দ্র খুশি হইয়া কহিল, পারিব। ব্রজবাবু আবার হাসিলেন। তাহার মনে হইল, দুঃখে এবং দারিদ্র্যে তাহার মাথার ঠিক নাই। কেননা কাহাকে শিক্ষা দিতে হইবে এবং কি শিক্ষা দিতে হইবে এ কথা না জানিয়াই অতটা আনন্দিত হওয়া তাহার নিকট পাগলামি বলিয়া বোধ হইল। বলিলেন, যদি সে বলে আমি বিএ ক্লাসে পড়ি, তখন তুমি কি করিয়া পড়াইবে? সুরেন্দ্র একটু গম্ভীর হইয়া ভাবিয়া বলিল, তা একরকম হইবে। ব্রজবাবু আর কোনো কথা বলিলেন না। ভৃত্যকে ডাকিয়া বলিলেন, বঙ্কু, এই বাবুটির থাকিবার জায়গা করিয়া দাও এবং স্নানাহারের জোগাড় দেখো। পরে সুরেন্দ্রের পানে চাহিয়া বলিলেন, সন্ধ্যার পর আবার ডাকাইয়া পাঠাইব। তুমি আমার বাড়িতেই থাকো। যতদিন কোনো চাকরির উপায় না হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকিতে পারিবে। দ্বিপ্রহরের আহার করিতে গিয়া তিনি জ্যেষ্ঠ কন্যা মাধবীকে ডাকিয়া কহিলেন, মা, একজন দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়াছি। কে বাবা? দুঃখী লোক, এছাড়া আর কিছু জানি না। লেখাপড়া বোধ হয় কিছু জানে, কেননা তোমার দাদাকে পড়াইবার কথা বলাতে
তাহাতেই সে স্বীকার করিয়াছিল। বিএ ক্লাসের ছেলেকে যে পড়াইতে সাহস করিতে পারে, অন্তত তোমার ছোট বোনটিকে সে নিশ্চয়ই পড়াইতে পারিবে। মনে করিতেছি সেই প্রমীলার মাস্টার থাকুক। মাধবী আপত্তি করিল না। সন্ধ্যার পর তাহাকে ডাকিয়া আনাইয়া ব্রজবাবু তাহাই বলিয়া দিলেন। পরদিন হইতে সুরেন্দ্রনাথ প্রমীলাকে পড়াইতে লাগিল। প্রমীলার বয়স 7 বছর। সে বোধোদয় পড়ে। বড়দিদি মাধবীর নিকট ফার্স্ট বুকের ভেকের গল্প পর্যন্ত পড়িয়াছিল। সে খাতাপত্র, বই, স্লেট, পেন্সিল, ছবি, লজেন্স প্রভৃতি আনিয়া পড়িতে বসিল। ডু নট মুভ। সুরেন্দ্রনাথ বলিয়া দিল, ডু নট মুভ, নড়িও না। প্রমীলা পড়িতে লাগিল, ডু নট মুভ, নড়িও না। তাহার পর সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া স্লেট টানিয়া লইয়া পেন্সিল হাতে করিয়া আঁক পাড়িয়া বসিল। প্রবলেমের পর প্রবলেম সলভ হইতে লাগিল। ঘড়িতে 7টার পর 8টা, তারপর 9টা বাজিতে লাগিল। প্রমীলা কখনো এপাশ কখনো ওপাশ ফিরিয়া ছবির পাতা উল্টাইয়া শুইয়া বসিয়া লজেন্স মুখে পুরিয়া নিরীহ ভেকের সর্বাঙ্গে মশিলিপ্ত করিতে করিতে পড়িতে লাগিল, ডু নট মুভ, নড়িও না। মাস্টারমশাই বাড়ি যাই? যাও। সকালবেলাটা তাহার এইরূপেই কাটে, কিন্তু দুপুরবেলার কাজটা একটু ভিন্ন প্রকৃতির। চাকরির যাহাতে উপায় হয়, এই জন্য ব্রজবাবু অনুগ্রহ করিয়া 2-1 ভদ্রলোকের নামে খানকতক পত্র দিয়াছিলেন। সুরেন্দ্রনাথ এইগুলি পকেটে করিয়া বাহির হইয়া পড়ে। সন্ধান করিয়া তাহাদের বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হয়। দেখে কত বড় বাড়ি, কয়টা জানালা, বাহিরে কতগুলি ঘর, দ্বিতল না ত্রিতল, সম্মুখে কোনো ল্যাম্পপোস্ট আছে কিনা, তাহার পর সন্ধ্যার পূর্বেই ফিরিয়া আসে। কলিকাতা আসিয়াই সে কতকগুলি পুস্তক ক্রয় করিয়াছিল, বাড়ি হইতেও কতকগুলো লইয়া আসিয়াছিল। এখন সেইগুলি সে গ্যাসের আলোকে অধ্যয়ন করিতে থাকে। ব্রজবাবু কাজকর্মের কথা জিজ্ঞাসা করিলে হয় চুপ করিয়া থাকে, না হয় বলে ভদ্রলোক দিগের সহিত সাক্ষাৎ হয় না। আজ 4 বৎসর হইল ব্রজবাবুর পত্নী বিয়োগ হইয়াছে। বুড়া বয়সের এ দুঃখ বুড়াতেই বোঝে। কিন্তু সে কথা যাক। তাহার আদরের কন্যা মাধবী দেবী যে এই তার 16 বছর বয়সেই স্বামী হারাইয়াছে, ইহাই ব্রজরাজের শরীরের অর্ধেক রক্ত শুষিয়া লইয়াছে। সাধ করিয়া ঘটা করিয়া তিনি মেয়ের বিবাহ দিয়াছিলেন। নিজের অনেক টাকা, তাই অর্থের প্রতি নজর দেন নাই। ছেলেটির বিষয় আশয় আছে কিনা খোঁজ নেন নাই। শুধু দেখিয়াছিলেন ছেলেটি লেখাপড়া করিতেছে, রূপবান, সৎ, সাধু চরিত্র, ইহাই লক্ষ্য করিয়া মাধবীর বিবাহ দিয়াছিলেন। 11 বৎসর বয়সে মাধবীর বিবাহ হইয়াছিল। 3 বৎসর সে স্বামীর কাছে ছিল। যত্ন, স্নেহ, ভালোবাসা সবই সে পাইয়াছিল। কিন্তু যোগেন্দ্রনাথ বাঁচিলেন না। মাধবীর এ জীবনের সব স্বাদ মুছিয়া দিয়া ব্রজরাজের বক্ষে শেল হানিয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন। মরিবার সময় মাধবী যখন বড় কাঁদিতে লাগিল, তখন তিনি মৃদুকণ্ঠে কহিয়াছিলেন, মাধবী, তোমাকে যে ছাড়িয়া যাইতেছি, এইটি আমার সবচেয়ে বড় দুঃখ। মরি তাহাতে ক্ষতি নাই, কিন্তু তুমি যে আজীবন ক্লেশ পাইবে, এইটি আমাকে বড় বিচলিত করিয়াছে। তোমাকে যে যত্ন করিতে পারিলাম না। দর বিগলিত অশ্রুরাশি যোগীন্দ্রের শীর্ণ বক্ষে ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিয়া বলিয়াছিল, আবার যখন তোমার পায়ে গিয়া পড়িব, তখন যত্ন করিও। যোগেন্দ্রনাথ বলিয়াছিলেন, মাধবী, যে জীবন তুমি আমার সুখের জন্য সমর্পণ করিতে, সেই জীবন সকলের সুখে সমর্পণ করিও। যার মুখ ক্লিষ্ট মলিন দেখিবে, তাহারই মুখ প্রফুল্ল করিতে চেষ্টা করিও। আর কি বলিব মাধবী? আবার উচ্ছ্বসিত অশ্রু ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিল। সৎ পথে থাকিও, তোমার পুণ্যে আবার তোমাকে পাইব। সেই অবধি মাধবী একেবারে বদলাইয়া গিয়াছে। ক্রোধ, হিংসা, দেশ
প্রভৃতি যাহা কিছু তাহার ছিল, স্বামীর চিতাভস্যের সহিত সবগুলি সে ইহজন্মের মতো গঙ্গার জলে ভাসাইয়া দিয়াছে। এ জীবনের কত স্বাদ, কত আকাঙ্ক্ষা! বিধবা হইলে কিছু সেসব করা যায় না। মাধবী তখন স্বামীর কথা ভাবে, তিনি যখন নাই তখন আর কেন? কাহার জন্য পরের হিংসা করিব? কাহার জন্য আর পরের চোখের জল বহাইব? আর এ সকল হীন প্রবৃত্তি তাহার কোনো কালেই ছিল না। বড়লোকের মেয়ে, কোনো স্বাদ, কোনো আকাঙ্ক্ষাই তাহার অতৃপ্ত ছিল না। হিংসা দেশ কোনো দিন শিখেও নাই। তাহার নিজের হৃদয়ে অনেক ফুল ফোটে। আগে সে ফুলে মালা গাঁথিয়া সে স্বামীর গলায় পরাইয়া দিত। এখন স্বামী নাই, তাই বলিয়া ফুল গাছটি সে কাটিয়া ফেলে নাই। এখনও তাহাতে তেমনই ফুল ফোটে, ভূমে লুটাইয়া পড়ে। এখন সে আর মালা গাঁথিতে যায় না। সত্য, গুচ্ছ করিয়া অঞ্জলি ভরিয়া দিন দুঃখীকে তাহা বিলাইয়া দেয়। যাহার নাই তাহাকেই দেয়। এতটুকু কার্পণ্য নাই, এতটুকু মুখ ভারী করা নাই। ব্রজবাবুর গৃহিণী যেদিন পরলোক গমন করেন, সেই দিন হইতে এই সংসারে আর কোনো শৃঙ্খলা ছিল না। সবাই আপনাকে লইয়া ব্যস্ত থাকিত। কেহ কাহাকেও দেখিত না, কেহ কাহারও পানে চাহিত না। সকলেরই এক একজন ভৃত্য মোতায়েন ছিল। তাহারা আপন আপন প্রভুর কাজ করিত। রন্ধনশালায় পাচক রন্ধন করিত। বৃহৎ অন্নসত্রের মতো লোকে পাত পাড়িয়া বসিয়া খাইত। কেহ খাইতে পাইত, কেহ পাইত না। সে দুঃখ কেহ চাহিয়াও দেখিত না। কিন্তু যেদিন হইতে মাধবী তাহার ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো রূপ, স্নেহ, মমতা লইয়া পিতৃভবনে ফিরিয়া আসিল, সেই দিন হইতে যেন সমস্ত সংসারে নবীন বসন্ত ফিরিয়া আসিয়াছে। এখন সবাই কহে বড়দিদি, সবাই বলে মাধবী। বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনান্তে একবার বড়দিদিকে দেখিতে চাহে। এত লোকের মধ্যে সেও যে একজনকে স্নেহময়ী, সর্বময়ী বলিয়া বাছিয়া রাখিয়াছে। বাড়ির প্রভু হইতে সরকার, গোমস্তা, দাসদাসী সবাই ভাবে বড়দিদির কথা। সবাই তাহার উপর নির্ভর করে। সকলেরই মনে মনে একটা ধারণা যে, যে কারণেই হোক এই বড়দিদিটির উপর তাহার একটু বিশেষ দাবি আছে। স্বর্গের কল্পতরু কখনো দেখি নাই, দেখিব কিনা তাহাও জানি না, সুতরাং তাহার কথা বলিতেও পারিলাম না। কিন্তু এই ব্রজবাবুর সংসারবর্তী লোকগুলা একটি কল্পতরু পাইয়াছিল। তলায় গিয়া হাত পাতিত আর হাসি মুখে ফিরিয়া আসিত।